ওরা আশা গুড করি আমার আফটারনুন। অডিও ভিডিও সবগুলোই ক্লিয়ার আছে সবার কাছে। ক্লিয়ার। হ্যাঁ ম্যাম ভালো ম্যাডাম। আছেন? হ্যাঁ, তো আপনারা কেমন আছেন? খুবই ভালো আছি ম্যাম, খুবই ভালো আছি। বাহ, ভেরি গুড। আচ্ছা, তো চলুন আজকে আমরা আবার একটা নতুন দিন, নতুন ক্লাস শুরু করছি একটা নতুন টপিক নিয়ে। তো আগের দিনের টপিকগুলো আশা করি আমরা ক্লিয়ার করতে পেরেছিলাম। আগের দিনকে আমরা একদম প্রথম যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম ফান্ডামেন্টালস নিয়ে, সেখানে আমরা কিছু কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যাপারে জেনেছিলাম। আজকে আমরা সেইগুলোকে একটু ইলাবোরেটলি জানবো আজকে থেকে। যার মধ্যে প্রথম আজকে আমরা একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। ওকে, তো তার আগে যারা যারা আনমিউট রয়েছে প্লিজ একটু মিউট করে রাখবেন নিজেদেরকে। আচ্ছা, প্রথমেই আমরা যখন কার্বোহাইড্রেট নিয়ে কথা বলছি, আমাদেরকে এটা জানতে হবে যে কার্বোহাইড্রেট কিন্তু আমরা বলতে পারি আমাদের ইন্ডিয়ান ডায়েটের জন্য একটা স্টেপল ফুড আমরা বলতে পারি এই কার্বোহাইড্রেটকে। কারণ কারণ এই যে কার্বোহাইড্রেট প্রত্যেকটা খাবারের মধ্যে যত রকমের ন্যাচারাল ফুড রয়েছে সমস্ত কিছুর মধ্যেই কিন্তু আমরা এই কার্বোহাইড্রেটটাকে পেয়ে থাকি। ওকে, আচ্ছা যারা আনমিউট রয়েছেন প্লিজ মিউট করবেন। এখনো কেউ কেউ আনমিউট রয়ে আছেন, মিউট করে দেবেন। তো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যেটা দেখা যায় যে কোন খাবারের মধ্যে বেশি পাবো বা কম পাবো সেটার একটা হয়তো ভাগ থাকে। কিন্তু যদি এরকমটা বলি যে এমন কোনো একটা খাবার যেটার মধ্যে কার্বোহাইড্রেট আছে বা নেই, এরকম ভাবে কিন্তু আমরা খুব একটা ক্লাসিফাই করতে পারি না কার্বোহাইড্রেটকে। ঠিক আছে, কার্বোহাইড্রেটের মধ্যে মেজরলি আমরা যদি কিছু মলিকিউলস দেখি, কেউ আনমিউট রয়েছেন প্লিজ একটু মিউট করে রাখুন, না হলে পরবর্তীকালে রেকর্ডিং এ আপনাদেরই অসুবিধা হবে। হ্যালো, অমিত ঘন্টি কে আছে? মিউট করো অমিত ঘন্টি। আচ্ছা, তো কার্বোহাইড্রেটটা নিয়ে যেটা বলছিলাম, কার্বোহাইড্রেটের মধ্যে আমরা যেটা দেখে থাকি যে আমাদের সারাদিনের যে খাবার, সেই খাবারের মধ্যে প্রায় যতটা এনার্জির আমাদের প্রয়োজন তার ম্যাক্সিমামটা কিন্তু আসছে এই কার্বোহাইড্রেট থেকে। কারণ কি, প্রথমত কার্বোহাইড্রেট জাতীয় যে স্ক্রিন শেয়ার খাবারগুলো, হচ্ছে না। অর্থাৎ স্ক্রিন শেয়ার হচ্ছে না বলতে এই ব্যাক স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন না, মানে আমার যে ভিডিওটা সেটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন আমার পাচ্ছি ম্যাম। ভিডিওটা কি দেখা যাচ্ছে? এখন আচ্ছা, এখন পাচ্ছি এখন। ছোট ছোট দেখতে পাচ্ছি ম্যাম, বড় হচ্ছে না। ওটাকে একটু দেখুন। আপনার আমার যে স্ক্রিনটা সেটার নিচে ডান দিকে একটা ছোট তিনটে ডট রয়েছে, সেই ডটে ক্লিক করুন, মেক ফুল স্ক্রিন বলে আসবে, বা ওই স্কোয়ার থাকতে পারে একটা নিচে, সেটাতে ক্লিক করুন, মেক ফুল স্ক্রিন বলে আসবে। ফুল স্ক্রিন করে দিলে পুরোটা জুড়ে দেখতে পাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা সারাদিনে যতটা পরিমাণে এনার্জি নিয়ে থাকি, সেই এনার্জির ম্যাক্সিমামটা আমরা পাচ্ছি কার্বোহাইড্রেট থেকে। তার একটা কারণ হচ্ছে যে ধরনের খাবারগুলোতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি, সেই খাবারগুলো অপেক্ষাকৃত দামে সস্তা, অন্যান্য খাবারের তুলনায় সেগুলো দামটা কম। সেকেন্ডলি সেকেন্ডলি কি দেখা যায়, উম, কি প্রবলেম হচ্ছে এখানে? আচ্ছা, সেকেন্ডলি আমরা কি দেখতে পারি, একটা তো দাম বললাম, সেকেন্ডলি হচ্ছে খুব চটজলদি আমরা এনার্জি পাই। কারণ কার্বোহাইড্রেট থেকে আমরা যে পরিমাণ এনার্জিটা পাচ্ছি, সেই এনার্জিটা অর্থাৎ কার্বোহাইড্রেটটা আমাদের বডিতে খুব তাড়াতাড়ি এনার্জিতে কনভার্ট হতে পারে। ঠিক আছে, সেই কারণে আমরা খুব তাড়াতাড়ি এনার্জি পাই এবং আমাদের পেটটাও সেই মুহূর্তে
ভরে থাকে অনেকটা। মেনলি তো আমরা খাবার খাচ্ছি কেন? পেট ভরানোর জন্য এবং শক্তির জন্য। তো এই দুটো চাহিদাই কিন্তু ইনস্ট্যান্টলি কার্বোহাইড্রেট থেকে পূরণ হয়ে যায়। সেই কারণে আমাদের সারাদিনের যতটা ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে তার মধ্যে থেকে প্রায় 50 থেকে 60%, কারো কারো ডায়েটের মধ্যে 70% পর্যন্ত কিন্তু দেখা যায় যে এনার্জি যেটা সেটা কার্বোহাইড্রেট থেকে আসছে। হুম। এই যে কার্বোহাইড্রেটের নামটা কেন হয়েছে, আমরা বোধহয় যখন ফান্ডামেন্টালস পড়েছিলাম তখনও কিছুটা আলোচনা করেছিলাম যে কার্বোহাইড্রেটের মধ্যে আমরা কি কি পাচ্ছি। সেখানে পাচ্ছি কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এই তিনটে মলিকিউলস কে আমরা পেয়ে থাকি। ঠিক আছে। এবং কার্বোহাইড্রেট, এই যে কথাটা রয়েছে, কার্বোহাইড্রেটের মধ্যে কার্বো, এই যে কথাটা রয়েছে, ঠিক আছে, কার্বন ইজ রিলেটেড টু দিস ওয়ান। কার্বো মানে হচ্ছে কার্বন, ঠিক আছে। এবং হাইড্রেট কথাটা যে আমরা পাচ্ছি, ঠিক আছে, হাইড্রেট কথাটা যে রয়েছে সেইটা বোঝাচ্ছে এই দুটোকে, অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেনকে একসঙ্গে নিয়েই তৈরি হয় হাইড্রেশন বা জল বা ওয়াটার। তো হাইড্রেট কথাটার মানে হচ্ছে ওয়াটারকে বোঝায়। যেহেতু কার্বোহাইড্রেট এই তিনটে মলিকিউলস দিয়ে তৈরি, তাই একে মানে তিনটে মলিকিউলস এর মিলনে যে কম্পাউন্ডটা তৈরি হলো তার নাম দেওয়া হলো কার্বোহাইড্রেট। ঠিক আছে। এবার এই কার্বোহাইড্রেটকে যখন আমরা কোনো খাবারের মধ্যে খুঁজতে যাই, কি দেখা যায়? প্রথমত প্রতিটা খাবারের মধ্যে আমরা জানি কার্বোহাইড্রেট রয়েছে। কারণ কি? কারণ সেই প্লান্ট বডির মেইন যে ফুড, একটা গাছের পাতা যে খাবারটা তৈরি করছে সেটাই হচ্ছে কার্বোহাইড্রেট বা সেটাই হচ্ছে গ্লুকোজ। কার্বোহাইড্রেটের যে সিম্পল ফর্মটা আমরা জানি, দ্যাট ইজ গ্লুকোজ। ওকে। গ্লুকোজের যদি আমরা সংকেতটায় আসি তাহলেও দেখবো গ্লুকোজের সংকেতটা হচ্ছে 66H12O6। তার মানে এখানে কি কি রয়েছে? কার্বন রয়েছে 6টা, হাইড্রোজেন রয়েছে 12টা এবং অক্সিজেন রয়েছে 6টা। এইটা মিলিয়ে গ্লুকোজ তৈরি হলো। দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম, যেটা আমার বডি চেনে, আমার বডি আইডেন্টিফাই করতে পারে। এই গ্লুকোজটা আমরা কোথায় পাই? এই গ্লুকোজটাকে পাওয়া যায় প্লান্ট বডিতে, কারণ প্লান্ট বডি গ্লুকোজকে তৈরি করছে। ঠিক আছে। এই গ্লুকোজটাই যখন আমরা খেলাম বা কোনো অ্যানিমালস যখন এই গ্লুকোজকে খাবার হিসেবে গ্রহণ করলো, অর্থাৎ যে কোনো প্লান্ট বডিকে যখন কোনো অ্যানিমালস খাবার হিসেবে গ্রহণ করলো, তখন this glucose will be converted into glycogen। ঠিক আছে। কি তৈরি করে ফেললো? গ্লাইকোজেন। এই গ্লাইকোজেনটাকে আমরা কোথায় পাচ্ছি তাহলে? আর যে কোনো লিভিং বডিতে। ঠিক আছে। গ্লাইকোজেনটা আমরা কোথায় পেলাম? লিভিং বডি। তাই আমরা প্লান্ট ফুড নিই বা অ্যানিমাল ফুড নিই, সবেতে কার্বোহাইড্রেট পাচ্ছি। তাহলে সোর্স মানে কি বোঝাবে? কার্বোহাইড্রেটের সোর্স মানে হচ্ছে বেস্ট সোর্স কোনগুলো, ঠিক আছে, বেস্ট সোর্স বা সাফিসিয়েন্ট কার মধ্যে রয়েছে সেইগুলো। কি করে আইডেন্টিফাই করব কোন খাবারের মধ্যে কার্বোহাইড্রেট বেশি রয়েছে? আইডেন্টিফিকেশনের জন্য খুব সহজ কিছু টেকনিক আমরা বলতে পারি। যেরকম যে খাবারগুলো সাদা, সাদা জাতীয় যে খাবারগুলো সেগুলোর মধ্যে কার্বোহাইড্রেট কন্টেন্ট বেশি থাকে, চাল, মুড়ি, চিড়ে, সুজি, তারপরে দুধ, যা যা সাদা জিনিস রয়েছে, এই সাদা ধরনের যে প্লান্ট ফুড, বিশেষ করে প্লান্ট ফুডের কথাই বলবো, তো সাদা ধরনের যে প্লান্ট ফুড তার মধ্যে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি। এবং
কার্বোহাইড্রেটের আরেকটা নাম হচ্ছে, যদি আমরা ফান্ডামেন্টালস এর পিপিটি পড়ে থাকি তাহলে আমরা জানবো যে কার্বোহাইড্রেটের আরেকটা নাম যে বলা হয়, দ্যাট ইজ সুগার বা স্যাকারাইড। কার্বোহাইড্রেটের আরেকটা নাম হচ্ছে স্যাকারাইড বা সুগার, অর্থাৎ এই গ্লুকোজকে আমরা আরো একটা নামে চিনি সুগার হিসেবে। তো সুগার মানে কি? মিষ্টি। তাই কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো, সেগুলোকে যখন আমরা খাচ্ছি, সেগুলোকে যখন চিবোচ্ছি, সেটার মধ্যে একটা মিষ্টত্ব ফিল করব। এমন নয় চিনির মতন মিষ্টি, সেটা নয়, কিন্তু হালকা একটা মিষ্টি স্বাদ আমরা ফিল করতে পারি। সেটা অনেকক্ষণ ধরে খাওয়ার পরে বা অনেকক্ষণ প্রসেসিং এর ফলে, মানে ধরুন দুধের কথা বললাম, তাহলে দুধটাকে জাল দিয়ে দিয়ে যখন ক্ষীর বানানো হচ্ছে, তো সেই অবস্থায় আমি যদি দুধের মধ্যে আলাদা করে কোনো মিষ্টি যোগ না করি, চিনি, গুড় এই ধরনের কিছু যদি যোগ না করি, একদম দুধটাকে পুরো কনসেন্ট্রেটেড করে ফেলেছি, তাতেও কিন্তু দেখবো আমি তার মধ্যে একটা মিষ্টত্ব ফিল করছি, যেটা প্রথম অবস্থায় দুধের মধ্যে ছিল না। এর কারণও কিন্তু তাই, কারণ কার্বোহাইড্রেটটা অনেকটা কনসেন্ট্রেটেড রয়েছে। দুধটাকে যখন তার জলীয় অংশটা যখন আমি বার করে ফেললাম, তাহলে তার মিষ্টত্বটা আমি ফিল করতে পারছি। ঠিক আছে, এইটাকে আমরা কার্বোহাইড্রেটের বেস্ট সোর্স বলে থাকি। তাহলে কার্বোহাইড্রেট ইউজুয়ালি আমরা যদি এবারে আমরা গ্রুপ করি, হুম, আচ্ছা গ্রুপটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এই গ্রুপটাই কিন্তু আমরা সব সময় মানে প্রত্যেকটা নিউট্রিয়েন্টস এর সময় করব। কিরকম গ্রুপ? একটা হচ্ছে সিরিয়ালস, ঠিক আছে, সিরিয়ালস বা দেখা দানা যাচ্ছে না শস্য। ম্যাম? কোনটা দেখা যাচ্ছে না বলুন? মানে স্ক্রিনটাই দেখা যাচ্ছে না? পরিষ্কার দেখা যাচ্ছে, না, পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে। তাহলে না হয়তো প্রবলেম। আপনাদের যার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না আর কি, আমার মনে হয় ওনার নেটওয়ার্ক ইস্যু, বা হয়তো স্ক্রিনটা সরে গেছে। একটু লেফট রাইট সাইডে একটু অ্যাডজাস্ট করে নিন, তাহলে দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমে কি বলছি? সিরিয়ালস। সিরিয়ালস মানে দানা শস্য। এই দানা শস্যের মধ্যে কি থাকবে? সমস্ত ধরনের গ্রেনস কে আমরা সিরিয়ালস এর মধ্যে রাখতে পারি। সেটা মানে চাল, গম, ভুট্টা, যে কোনো কিছু হতে পারে, যে কোনো হোল গ্রেনস। ঠিক আছে, গ্রেনস মানেও তাই দানা শস্য। তাহলে হোল গ্রেনস, এইটা একটা গ্রুপের মধ্যে আসে সিরিয়ালস। তারপরে আসে পালসেস। পালসেস মানে হচ্ছে ডাল জাতীয় খাবার। ঠিক আছে, যে কোনো ডাল জাতীয় খাবার, সেটা নর্মাল ডাল মানে যেটা আমরা ডাল হিসেবে জানি সেরকম ডালও হতে পারে, আবার তার সাথে ছোলা, সয়াবিন, বা হতে পারে সেটা রাজমা, কাবলি চানা, এই এই মটর, এই যেগুলো, এগুলো কিন্তু পালসেস এর মধ্যে পড়ছে। হুম, তারপরে যে ভাগটা থাকে, সেটা থাকে বেসিক্যালি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর। যে কোনো ফ্রুটস হতে পারে, যে কোনো ভেজিটেবলস হতে পারে, মানে শাক জাতীয় খাবার হতে পারে। অর্থাৎ ভেজিটেবলস এর মধ্যে আবার দুটো ভাগ থাকে, একটা হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস, আরেকটা হচ্ছে আদার ভেজিটেবলস। জি ফর গ্রিন, এল ফর লিফি, ভি ফর ভেজিটেবলস। গ্রিন লিফি ভেজিটেবলস, আরেকটা আদার, ও ফর আদার, ভি ফর ভেজিটেবলস। এগুলোও হতে পারে। তারপরের যে ভাগটা থাকে, সেটা হচ্ছে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস। ঠিক আছে, দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার যা কিছু রয়েছে, অর্থাৎ ছানা, ঘি, মাখন, পনির, চিজ, মেয়োনিজ, যা কিছু দুধ থেকে তৈরি হচ্ছে, দই, যা কিছু দুধ থেকে তৈরি হচ্ছে, সেটা মিল্ক প্রোডাক্টস এর মধ্যে থাকছে। এছাড়াও থাকে পোলট্রি অ্যান্ড ফিশ। পোলট্রি অর্থাৎ চিকেন, এগ, এবং তার সাথে সাথে ফিশ, এটার একটা গ্রুপ থাকে। আরেকটা গ্রুপ আমরা বলতে পারি নাটস অ্যান্ড সিডস, নাটস অ্যান্ড সিডস অ্যান্ড অয়েলস। ওকে, নাটস, সিডস অ্যান্ড অয়েলস, এটা একটা থাকে। আরেকটা হচ্ছে সুগার। আচ্ছা, এইখানে দিচ্ছি।
sugar and jaggery and honey. ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে আমরা যে ধরনের খাবার খাই তার মধ্যে আমরা এই ভাগগুলো দেখতে পাই। কি কি দেখলাম? সিরিয়ালস, pulses, fruits and vegetables, milk and milk products, poultry and fishes, nuts and seeds and oils, এবং তার সাথে সুগার, জাগরি and হানি। এই ধরনের গ্রুপগুলো আমরা দেখি। এবার যদি বলি কার্বোহাইড্রেটের মধ্যে সব থেকে বেশি কিসের জাগারি বলতে জাগারি বলতে কোনটাকে জাগরি বলে মানে ma'am? হচ্ছে গুড়, ঠিক আছে, গুড়কে বোঝানো হয়। এবার যদি কার্বোহাইড্রেটকে বলি, কার্বোহাইড্রেট এই সবগুলোর মধ্যে কোনটাতে খুব বেশি পরিমাণে রয়েছে, অনেকটা পরিমাণে আমরা পেতে পারি, তাহলে সেটা হচ্ছে এই সিরিয়ালস। সিরিয়ালস থেকে আমরা যথেষ্ট বেশি পরিমাণে কার্বোহাইড্রেট পেয়ে থাকি। সিরিয়ালস আর দ্য গুড সোর্সেস অর দ্য বেস্ট সোর্সেস অফ কার্বোহাইড্রেট। এছাড়াও আর কি থেকে পেতে পারি? এই সুগার, জ্যাগেরি অ্যান্ড হানি, এই যে গ্রুপটা রয়েছে এর থেকেও কিন্তু আমরা বেস্ট সোর্স অফ কার্বোহাইড্রেট কে পাচ্ছি। তাহলে এই দুটো গ্রুপ খুব ভালো কার্বোহাইড্রেটের জন্য, এবং তার সাথে হচ্ছে ফ্রুটস, ঠিক আছে, এরা হচ্ছে কার্বোহাইড্রেটের বেস্ট সোর্স। কিন্তু তার মানে এরকম নয় যে বাকিগুলোতে পাচ্ছি না, বাকিগুলোতেও পাচ্ছি, মিল্কের মধ্যেও পাচ্ছি, আমি ভেজিটেবলসেও পাচ্ছি। যেটাতে পাচ্ছি না, একেবারেই পাওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে এই অয়েলস এর মধ্যে। অয়েলস এর মধ্যে কার্বোহাইড্রেট কেন, প্রোটিনও পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না, অয়েলস এর মধ্যে শুধু অয়েল বা ফ্যাট টুকুই পাওয়া যায়। বাট বাকি প্রতিটা ফুড গ্রুপস এর মধ্যেই আমরা কার্বোহাইড্রেট কে পাবো, ঠিক আছে। এবারে চলে আসবো আমরা কার্বোহাইড্রেটের কিছু ক্লাসিফিকেশনস নিয়ে। মানে এই যে আমরা বললাম যে বিভিন্ন খাবারের মধ্যে আমরা কার্বোহাইড্রেট কে পেয়ে থাকি, তো বিভিন্ন খাবারের মধ্যে যখন কার্বোহাইড্রেট কে পাচ্ছি, সেটার আবার কিছু ভাগ রয়েছে। কিরকম? একটা হচ্ছে সিম্পল, আরেকটা হচ্ছে কমপ্লেক্স। আমরা কার্বোহাইড্রেট কে এরকম দুটো ভাগে ভাগ করি। সিম্পল এর মধ্যে ইউজুয়ালি আমরা একটা ভাগও রাখি, অনেক সময় দুটো ভাগও রাখি। কিরকম ব্যাপারটা? আচ্ছা, এই গ্রুপটা সবার বোঝা গেছে আশা করি, এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই। গ্রুপটা ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ এবার যে ক্লাসিফিকেশনটা পড়বো, ক্লাসিফিকেশনের সাথে এইগুলোকে আমাদের রিলেট করতে হবে, ঠিক আছে। এটা প্রত্যেকের কাছে বোঝা গেছে? বেশ, এবারে আমরা কার্বোহাইড্রেট ক্লাসিফিকেশনে আসছি। দুটো ক্লাসিফিকেশন বললাম, একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, আরেকটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ঠিক আছে। এই সিম্পল কার্বোহাইড্রেটটাকেও আবার আমরা একটা বা দুটো ভাগে ভাগ করি। সিম্পল কার্বোহাইড্রেট মানে কি? সিম্পল কথাটার মানে কি? সরল। আর কার্বোহাইড্রেটের বাংলা যদি বলি তাহলে বলা হয় শর্করা। তাহলে সরল শর্করা। সরল কথাটার মানেই বোঝা যাচ্ছে যে ভীষণ সাদামাটা একটা ব্যাপার। অর্থাৎ সিম্পল কার্বোহাইড্রেট মানে যেই কার্বোহাইড্রেট জাতীয় খাবারে শুধুমাত্র সিম্পল ফর্ম অফ কার্বোহাইড্রেট ছাড়া আর কিছু নেই। সিম্পল ফর্ম কি কার্বোহাইড্রেটের? একদম সিম্পল ফর্মটা আমরা কি করেছি কার্বোহাইড্রেটের? কেউ একজন আনমিউট গ্লুকোজ। করে বলুন। শুধু গ্লুকোজ। কার্বোহাইড্রেটে আছে, আর অন্য কোনো কিছু গ্লুকোজ আর কি। ভেরি গুড। তাহলে সিম্পল ফর্ম মানে গ্লুকোজ ছাড়া যার মধ্যে আর কিছু নেই তাকে বলা হবে, বা একটা ধরনেরই কার্বোহাইড্রেট রয়েছে তাকে বলা হবে সিম্পল কার্বোহাইড্রেট। আর একটা হচ্ছে কমপ্লেক্স, মানে ভীষণ যৌগ, ঠিক আছে। কমপ্লেক্সের বাংলাটাই যদি আমরা বলি তাহলে সেটাকে বোঝায় যৌগ শর্করা। অর্থাৎ গ্লুকোজ তো রয়েছে, কিন্তু গ্লুকোজ এত সিম্পল ফর্মে নেই, বেশ কমপ্লিকেটিভ ব্যাপার ওয়েতে রয়েছে, সেটাকে ভেঙে ভেঙে তারপর আমরা গ্লুকোজ পাবো, তাকে বলা হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এই সিম্পলকে আমরা ইউজুয়ালি দুটো ভাগে ভেঙে নিই। একটা হচ্ছে মনোস্যাকারাইড, ঠিক আছে,
একটা মনোস্যাকারাইড। এই যে মনো মানে হচ্ছে ওয়ান, ওয়ান। তার মানে মনোস্যাকারাইড মানে যাতে একটা মাত্র কার্বোহাইড্রেট মলিকিউল রয়েছে, একটাই গ্লুকোজ মলিকিউল রয়েছে, তাকে আমরা বলবো মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইডের এক্সাম্পল গুলো কি, সব পিডিএফ এ রয়েছে। মনোস্যাকারাইডের এক্সাম্পল গুলো কি, গ্লুকোজ। এবং এই যে ফ্রুটস এর কথা বললাম, ফ্রুটস থেকে আমরা পাবো ফ্রুক্টোজ। আর মিল্কের কথা বলেছিলাম, মিল্কের কার্বোহাইড্রেট যেটা, সেখান থেকে আমরা পাবো গ্যালাক্টোজ। তো এই তিনটে হচ্ছে মনোস্যাকারাইড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। ঠিক আছে, এরা হচ্ছে মনোস্যাকারাইড। আরেকটা ধরন কি, আরেকটা হচ্ছে ডাইস্যাকারাইড। ওকে, এইখানে এই ডাই কথাটার মানে হচ্ছে দুই। ডাই ডাই কথাটার মানে টু, অর্থাৎ ডাইস্যাকারাইড মানে যেখানে দু রকম মলিকিউল রয়েছে, দু রকমের স্যাকারাইড মলিকিউল রয়েছে, তাকে আমরা বলবো ডাইস্যাকারাইড। যেরকম এই দুধের মধ্যেই রয়েছে ডাইস্যাকারাইড ল্যাকটোজ। ঠিক আছে, আবার রয়েছে ল্যাকটোজ সুক্রোজ। সুক্রোজ কার থেকে পাচ্ছি, ফলের মধ্যে পাচ্ছি আমরা সুক্রোজ। এবং বেশ কিছু খাবার রয়েছে, তার মধ্যে আমরা পাই ম্যালটোজ। ওকে, অর্থাৎ এইগুলোকে ভাঙলে, এই ডাইস্যাকারাইড জাতীয় যে খাবার, একে ভাঙলে আমরা দুটো শর্করা অণু পাচ্ছি, দুটো কার্বোহাইড্রেট মলিকিউল পাই, দুটো স্যাকারাইড মলিকিউল আমরা পেয়ে যাই, তাই তাদের নাম হচ্ছে ডাইস্যাকারাইড। এবার যদি কমপ্লেক্সে আসি, কমপ্লেক্সকেও আবার আমরা মোটামুটি ভাবে দুটো ভাগে ভাগ করে নিই। একটা হচ্ছে অলিগোস্যাকারাইড, আরেকটা হচ্ছে পলিস্যাকারাইড। ওকে, এইখানে এই যে অলিগো বলছি, অলিগোর নাম্বারটা বোঝায় ইউজুয়ালি 3 থেকে 10। যে কার্বোহাইড্রেট মলিকিউলে 3 থেকে 10টা মলিকিউল থাকছে কার্বোহাইড্রেটের, তাকে বলা হয় অলিগোস্যাকারাইড। এরকম প্রচুর অলিগোস্যাকারাইড রয়েছে, সবার নাম আমাদের মনে রাখার দরকার নেই। কিন্তু এই অলিগোস্যাকারাইড গুলো আমরা কিসে পাবো, কোন ধরনের খাবারে পাবো, ওই ভেজিটেবলস এর মধ্যে। ঠিক আছে, ভেজিটেবলস এর মধ্যে, বা যে বিশেষ করে যেগুলো রুটস এন্ড টিউবার্স, মূল জাতীয় যে ভেজিটেবলস গুলো, পেঁয়াজ, আদা, রসুন, বিটরুট, তারপরে ওল, এই ধরনের যে ভেজিটেবলস গুলো রয়েছে, সেগুলোর মধ্যে থেকে আমরা অলিগোস্যাকারাইড পাবো। অর্থাৎ 3বার ভাঙলে তবে গিয়ে গ্লুকোজ তৈরি হবে বডিতে, বা 10বার ভাঙলে বা 7বার ভাঙলে তবে গিয়ে বডিতে গ্লুকোজ তৈরি হবে। পেঁয়াজ, আদা, রসুন আর কি বললেন? পেঁয়াজ, আদা, রসুন। পেঁয়াজ মাটির তলার যে যে ধরন, মানে যে যে সবজিগুলো থাকে, পেঁয়াজ, আদা, রসুন ছাড়াও ওল হতে পারে। হ্যাঁ, আলুর মধ্যে আমরা পরে আসবো, আমরা পলিস্যাকারাইড কে পাবো। তো এই মাটির তলার সবজিগুলোর মধ্যে আমরা অলিগোস্যাকারাইড কে পেয়ে থাকি। ঠিক আছে, আর যে বলছে পলিস্যাকারাইড, পলি কথাটার মানে অনেক, অনেক বেশি বোঝায়। তা পলিস্যাকারাইড মানে এখানে হচ্ছে নাম্বারটা গ্রেটার দ্যান 10, অর্থাৎ যে খাবারগুলোর মধ্যে 10-এর বেশি কার্বোহাইড্রেট মলিকিউলস থাকে, তাকে পলিস্যাকারাইড বলবো। আর সেটা এমনও হতে পারে যে অনেকগুলো গ্লুকোজ, ধরুন 100টা গ্লুকোজ একসঙ্গে জুড়ে একটা পলিস্যাকারাইড তৈরি করলো, সেটাও হতে পারে। যেরকম স্টার্চ, কিভাবে বুঝবো কোন খাবারে পলিস্যাকারাইড রয়েছে, কিভাবে বুঝবো কোন খাবারের মধ্যে পলিস্যাকারাইডস রয়েছে, যে খাবারগুলোকে বা স্টার্চ রয়েছে আর কি, যে খাবারগুলো জলের মধ্যে দিলে সেটা ডিজলভ হচ্ছে না, কিন্তু সেটা একটা মন্ডের মতন তৈরি করে ফেলছে, বা হয়তো খাবারটার আগের যে অবস্থা সেটাতে আর আমরা ফিরিয়ে আনতে পারছি না, সেগুলোর মধ্যে ইউজুয়ালি আমরা স্টার্চ পাচ্ছি। যেরকম ধরুন চাল, চালটাকে যখন আমরা জলের মধ্যে দিচ্ছি, সেদ্ধ করছি, অর্থাৎ বয়েল করছি, যখন হিট করার ফলে, তো হিট যখন করছি, হিট করার ফলে আর আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারছি না। এবং এমনও নয়
যে এই যে ভাতটা তৈরি হলো মানে সেটা জলের মধ্যে পুরো ডিজলভ হয়ে গেল, গুলে গেল তা কিন্তু নয়। জলেতে ভাত কখনোই মিক্স হচ্ছে না, সেটা মানে ট্রান্সপারেন্সিটা আসছে না, তার অস্বচ্ছ থাকছে। এবং তার সাথে সাথে তাকে আগের জায়গাতেও ফিরিয়ে আনতে পারছি না, আর সেটা যদি বেশি হিট করে ফেলছি তাহলে একটা আঠালো ভাব, একটা স্টিকিনেস চলে আসছে। এই খাবারগুলোর মধ্যে স্টার্চ থাকে। এই যে আলুর কথা বললেন একজন, আলুটাও তাই। আলুকেও যখন আমরা বয়েল করব, যদি বেশি বয়েল হয়ে যায় তাহলে কিন্তু সেটাও একটা আঠালো ভাব চলে আসে। এই খাবারগুলোর মধ্যে আমরা ইউজুয়ালি স্টার্চকে পেয়ে থাকি। ঠিক আছে, একটা স্টার্চের মধ্যে প্রায় 100টা থেকে 1000টা পর্যন্ত গ্লুকোজ মলিকিউল থাকতে পারে। ওকে, এইটুকু বোঝা গেছে? এটার মধ্যে কোনো ডাউট নেই তো কারোর? ওকে, ভেরি গুড। এবারে জাস্ট আমরা একটা এক্সাম্পল, ডাইস্যাকারাইডটা একটু বলুন, ডাইস্যাকারাইডের এক্সাম্পল। ঠিক আছে, ডাইস্যাকারাইডেরই আমরা কথা বলবো। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি। এই যে প্রথমেই বললাম ডাইস্যাকারাইড মানে হচ্ছে দুটো কার্বোহাইড্রেট মলিকিউল থাকবে। অলিগোস্যাকারাইড মানে 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা থাকবে, বা পলি মানে 10-এর বেশি থাকবে। হুম? এই যে বিষয়গুলো, এগুলোতে কিন্তু যতবারই ভাঙা হোক না কেন ফাইনালি গ্লুকোজ তৈরি হবে, কারণ গ্লুকোজ হচ্ছে সিম্পল ফর্ম। তাই বডিতে গ্লুকোজটা কিন্তু অবশ্যই তৈরি হচ্ছে। জাস্ট আ মোমেন্ট। তো গ্লুকোজটা অবশ্যই তৈরি হচ্ছে। কিভাবে বুঝবো? যদি ডাইস্যাকারাইডে দেখি তাহলে এখানে কি দেখছি? প্রথমেই দেখেছিলাম ল্যাকটোজ। ল্যাকটোজটাকে যখন ভাঙছে সে কি তৈরি করছে? একটা গ্লুকোজ তৈরি করছে, আরেকটা গ্যালাক্টোজ তৈরি হচ্ছে, দুটো সুগার ইউনিটে ভেঙে গেল। ঠিক আছে, সুক্রোজ তাকে যদি ভাঙি সেখান থেকে কি পাচ্ছি? একটা গ্লুকোজ পাচ্ছি, আরেকটা ফ্রুক্টোজ পাচ্ছি, কারণ সুক্রোজ আমরা পেয়ে থাকি আখের মধ্যে। যেহেতু ফল, যে কোনো ফল মানেই তার মধ্যে ফ্রুক্টোজ থাকবে। হুম, আবার ম্যালটোজকে যদি ভাঙি, ম্যালটোজ ভেঙে দুটো গ্লুকোজ তৈরি করছে। সেম আমরা যে অলিগোস্যাকারাইডের কথা বলছিলাম, সেই অলিগোস্যাকারাইডে এটা একটা অলিগোস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড একটা রাফিনোজ, যেটা আমরা ভাঙছি যখন এক কি পাচ্ছি? ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এবং গ্লুকোজ পাচ্ছি। তো যে কোনো স্যাকারাইডই হোক না কেন, সেটা পলি হতে পারে, ডাই হতে পারে, যাই হোক না কেন, ভাঙলে গ্লুকোজ আমরা পাবোই। কয়েকটা ক্ষেত্রে আমরা এদেরকে আলাদা আলাদা নাম দিয়ে থাকি। তারা এমন কিছু স্যাকারাইডস রয়েছে যারা শুধুমাত্র সেই পার্টিকুলার ফুডটাতেই পাওয়া যায়, সব খাবারে পাওয়া যায় না। তাই জন্য সেই ধরনের কয়েকটা স্যাকারাইডকে আলাদা নাম দেওয়া হয়ে থাকে। যেরকম ল্যাকটোজ। ঠিক আছে, এই ল্যাকটোজ যে ডাইস্যাকারাইডটা কোথায় পাই আমরা? মিল্কের মধ্যে পাই। তাই ল্যাকটোজকে বলা হয় মিল্ক সুগার। ঠিক আছে, যেহেতু এটা মিল্কের মধ্যে পাওয়া যায় তাই ল্যাকটোজকে বলা হচ্ছে মিল্ক সুগার। ওকে, আবার সুক্রোজের কথায় যদি আসি, সুক্রোজ যেহেতু সুগার কেনের মধ্যে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আখের মধ্যে পাওয়া যায়, তাই সুক্রোজকে বলা হয় কেন সুগার। হুম, ফ্রুক্টোজের কথায় আসছি, ফ্রুক্টোজ পাওয়া যায় শুধুমাত্র ফলে, আর কোনো কিছুতে নয়, তাই ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার। ঠিক আছে, তো এদেরকে মোটামুটি ভাবে আমরা এই তিনটে নামে চিনে থাকি। আচ্ছা, এবারে ফাইনালি আসবো কার্বোহাইড্রেটের ফাংশনস এর ক্ষেত্রে।
ফাংশনের ক্ষেত্রেই একটা কথা আমাদের জেনে রাখা ভালো, যে কার্বোহাইড্রেট মানেই কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় ভেবে নিই যে একদম আমাদের কার্বোহাইড্রেট নেওয়া উচিত নয়, কার্বোহাইড্রেট নিলেই আমরা মোটা হয়ে যাব, হ্যাঁ, আমাদের ওজন বেড়ে যাবে, সুগার হয়ে যাবে, এরকম বিভিন্ন ধারণা কিন্তু আমাদের থাকে। বাট এটা আমাকে জানতে হবে, কার্বোহাইড্রেটের আমাদের পুরো বডিতে নাম্বারস অফ ফাংশনস রয়েছে, যেটা ছাড়া একটা লিভিং বিং, মানে একটা জীবন ধারণ করা সম্ভব নয় কার্বোহাইড্রেট ছাড়া। কারণ কার্বোহাইড্রেট হচ্ছে দ্য মোস্ট ইনস্ট্যান্ট সোর্স অফ এনার্জি। আরো অন্যান্য থেকেও, মানে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে প্রোটিন বা ফ্যাট থেকেও আমরা এনার্জি পাচ্ছি, কিন্তু এতটা ইনস্ট্যান্ট পাই না যতটা কার্বোহাইড্রেট থেকে পাই, অর্থাৎ সুগার থেকে যতটা পাই বা গ্লুকোজ থেকে পাচ্ছি। হুম ঠিক সেই জন্যই গরমকালে সবসময় যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয় সেটা গ্লুকোজের ওপরে থাকে। ঠিক আছে, বিভিন্ন গ্লুকোজ ড্রিঙ্কের ওপরে দেওয়া হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। কেন না, গরমে প্রচন্ড রোদের তেজে আমরা প্রচন্ড হাঁপিয়ে গেছি, ক্লান্ত হয়ে পড়েছি, ঠিক সেই অবস্থায় একটা কোনো গ্লুকোজ ড্রিঙ্ক নিয়ে নিলাম, আমরা আবার তরতাজা হয়ে উঠলাম, এনার্জি ফিরে পেলাম। হুম? বা বাড়িতেও ফিরে গিয়ে আমরা কি করছি, আমরা একটা নুন চিনির জল খাচ্ছি। তো এই যে চিনিটা আমরা ইউজ করছি, দ্যাট ইজ বেসিক্যালি দ্য গ্লুকোজ। ওকে, এটা ইনস্ট্যান্ট এনার্জি দিচ্ছে। আমাদের যখন অসুবিধা হচ্ছে আমরা কিন্তু কেউ তখন আলাদা করে অন্য কোনো খাবার নিচ্ছি না, এই চিনি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার, অর্থাৎ যার থেকে ইনস্ট্যান্টলি গ্লুকোজ পাবো সেই ধরনের খাবার খাচ্ছি। কারণ গ্লুকোজকে আর ভাঙার প্রয়োজন নেই, গ্লুকোজকে আমার সেল চেনে, ইনস্ট্যান্টলি আমার সেল কিন্তু গ্লুকোজকে এনার্জিতে কনভার্ট করতে পারবে। ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন আমরা বলতে পারি কার্বোহাইড্রেটের জন্য। এবং ঠিক কতটা এনার্জি আমরা পাই কার্বোহাইড্রেট থেকে, কার্বোহাইড্রেটের এনার্জি যদি বলি তাহলে 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা পেয়ে থাকি। হুম 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে এই 4.1 কিলো ক্যালোরি এনার্জি আমরা পাচ্ছি। এই যে এনার্জিটা পেলাম, এই এনার্জিটা কিন্তু এই যে বাকি যে ফাংশনস গুলো করব এগুলোর জন্যও দরকার। ঠিক আছে, যেরকম কি একটা হচ্ছে প্রোটিন স্পেয়ারিং এফেক্ট। এই ব্যাপারটা কি, প্রোটিন স্পেয়ারিং এফেক্ট, স্পেয়ার করে দেওয়া মানে ওকে ছেড়ে দেওয়া নিজের মতো। তো কার্বোহাইড্রেট কি করছে, কার্বোহাইড্রেট প্রোটিনকে তার নিজের মতন থাকতে দিচ্ছে, প্রোটিনকে নিজের কাজ করতে দিচ্ছে, ওকে স্পেয়ার করে দিয়েছে, প্রোটিনকে কোনোভাবে সে ডিস্টার্ব করছে না। কেন এই কথাটা বলা হয়, কারণ প্রোটিন থেকেও আমরা এই সেম অ্যামাউন্ট অফ এনার্জি পাই, কার্বোহাইড্রেট যতটা এনার্জি দিচ্ছে প্রোটিনও তাই দিচ্ছে, বাট প্রোটিনের কাজটা আলাদা। প্রোটিনের কাজ কি, আমাদের ওভারঅল গ্রোথ, ডেভেলপমেন্ট, মেনটেনেন্স, রিজুভিনেশন সবকিছুর জন্য, উন্ড হিলিং, ইমিউনিটি শুরু করে প্রচুর প্রচুর কাজ রয়েছে প্রোটিনের। আমাদের ইন্টারনালি যা যা কাজ ঘটছে সেইগুলো প্রোটিনের মাধ্যমে হচ্ছে। যখন আমরা প্রোটিনের চ্যাপ্টার পড়বো সেখানেও আমরা দেখবো প্রোটিনের কত ফাংশনস রয়েছে। এবার ঘটনা হচ্ছে, যদি আমি কার্বোহাইড্রেট নিচ্ছি তার মানে কি আমি সেম এনার্জিটাই পেলাম, আমার বাকি কাজগুলো, আমার বাইরের যে অ্যাক্টিভিটি, এই যে আমি কথা বলছি, আমি দাঁড়িয়ে রয়েছি, আমি লিখছি, আমি যে যা যা অ্যাক্টিভিটি করছি তার জন্য আমার একটা এনার্জি দরকার। একই সাথে আমার বডির মধ্যেও কিছু কাজ ঘটে চলেছে, আমার হার্ট পাম্প করছে, আমার লাংস চলছে, আমার কিডনি কাজ করছে, আমার প্যানক্রিয়াস কাজ করছে, সব অর্গ্যানস কিছু না কিছু কাজ করে চলেছে, তাদের একটা এনার্জি দরকার। তো এই সবকিছুর জন্য যে এনার্জিটা, সেই এনার্জিটা আমাদের কোথা থেকে আসছে, কার্বোহাইড্রেট থেকে। এবার আমি যদি মনে করি আমি কার্বোহাইড্রেট নেব না, বা আমি কার্বোহাইড্রেট নিচ্ছি না কারণ কার্বোহাইড্রেট খেলে মোটা হয়ে যাবে, তাহলে আমি নিলাম না কার্বোহাইড্রেট, কিন্তু প্রোটিন জাতীয় খাবার আমি যেগুলো নিচ্ছি, প্রোটিন থেকেও যেহেতু সেম এনার্জি পাচ্ছি, ওই এনার্জিটা তখন আমার এই ধরনের কাজেতে ইউজ হয়ে যাবে। আমার বাহ্যিক কাজ, আমার বাইরের আমি যে অ্যাক্টিভিটি গুলো করছি সেগুলোতে ইউজ হয়ে যাবে। তাই প্রোটিনের নিজস্ব যে কাজ, সেই কাজগুলো তখন হবে না।
যার ফলে আমরা কিন্তু আরো অনেক বেশি উইক হয়ে পড়বো, আরো অনেক বেশি অসুস্থ হয়ে যাব। তাই কার্বোহাইড্রেট আর প্রোটিনকে যখন আমরা কম্বিনেশনে রাখছি, যখন আমরা ব্যালেন্সে রাখছি, তখন কার্বোহাইড্রেট প্রোটিনকে তার নিজের মতো ছেড়ে দিচ্ছে, প্রোটিনের নিজস্ব যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো প্রোটিনকে করতে দিচ্ছে, এবং কার্বোহাইড্রেট নিজে ওই সেম অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি করে আমাদের বাকি এনার্জি দেওয়ার কাজটা করে চলেছে। ঠিক আছে, সেই জন্য এই এই অ্যাকশনটাকে বলা হয় প্রোটিন স্পেয়ারিং অ্যাকশন বা প্রোটিন স্পেয়ারিং এফেক্ট। এবং দেখা যায় যে একটা মানুষ যদি দীর্ঘদিন প্রোটিন না খায় তাহলেও সে বাঁচতে পারবে, কিন্তু কেউ যদি দীর্ঘদিন কার্বোহাইড্রেট না খায় তাহলে তার অনেক ধরনের সমস্যা, মানে ইনস্ট্যান্ট সেই সমস্যাগুলো আমরা দেখতে পারবো। যেটা কিন্তু মানে একটা খাবার, একটা মানুষের জন্য যে মেন যে খাবারটা সেটা কার্বোহাইড্রেট থেকে আসাটা দরকার, খুব দরকার। ঠিক আছে, এবারে নেক্সট হচ্ছে কনভার্সন অফ ফ্যাট। এটা ক্ষেত্রে কি, এই যে এক্ষুনি বললাম কার্বোহাইড্রেট নিলে আমরা মোটা হয়ে যাব, এই যে আমাদের কনসেপ্টটা রয়েছে, এটা কেন এসেছে? তার কারণ হচ্ছে আমাদের ইদানিং সময় আমরা প্রয়োজনের অতিরিক্ত কার্বোহাইড্রেট নিচ্ছি, এবং সেই কার্বোহাইড্রেটটা কেমন কার্বোহাইড্রেট? ওই সিম্পল কার্বোহাইড্রেট নিচ্ছি, মনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইড জাতীয় কার্বোহাইড্রেট নিচ্ছি, যেটা আমার শরীরে খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্টলি গ্লুকোজ আমি বডিতে পাচ্ছি। এবার এতটা গ্লুকোজ আমার তো এট এ টাইম প্রয়োজন নেই, মানে আমি এতটাও কাজ, এতটাও ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি না যার জন্য আমার এতটা গ্লুকোজ লাগবে, কিন্তু আমি পাচ্ছি। তাহলে এই যে এবার এক্সট্রা গ্লুকোজ গুলো আমি পেলাম, এটা বডি কি করবে? তাকে ফ্যাটে কনভার্ট করে দেবে। কেন? ভবিষ্যতে যদি আমি না খাই, ভবিষ্যতে যদি আমার শরীরে কার্বোহাইড্রেট না আসে, তাহলে সেখান থেকে যাতে আমার বডিতে এনার্জির ডেফিসিয়েন্সি না হয়, এনার্জির অভাব যাতে না হয়, সেই জন্য ফ্যাটে কনভার্ট করে দেবে। এবং এই ফ্যাট হিসাবে সে কোথায় জমিয়ে রাখবে? একে রাখবে অ্যাডিপোজ সেলের মধ্যে। আমরা হিউম্যান বডির সময় পড়েছিলাম অ্যাডিপোজ সেল, সেই অ্যাডিপোজ সেলের মধ্যে এই ফ্যাটটা ডিপোজিট হতে থাকবে। এবার এটা খুব নর্মাল ফাংশন, এতে কিন্তু কার্বোহাইড্রেট নিয়েছি মানেই আমি মোটা হয়ে যাচ্ছি তা না। কখন মোটা হবো? যখন আমি প্রয়োজনে বেশি কার্বোহাইড্রেট নেব, তখনই ফ্যাটে কনভার্ট হবে। আজকে নিলাম, কোনো অসুবিধা নেই, দীর্ঘদিন ধরে যদি আমি নিতে থাকি তাহলে দীর্ঘদিন আমার অ্যাডিপোজ সেলে ফ্যাট জমতে থাকছে, ন্যাচারালি কিছু মাস পরে গিয়ে তখন দেখা যাবে ওবেসিটি বা ওভারওয়েটের প্রবলেম। ঠিক আছে, এই তিনটে বোঝা গেছে? এটার মধ্যে কারোর কোনো প্রশ্ন, কোনো ডাউট নেই তো কারোর? ওকে, হ্যালো এরপরে নেক্সট ফাংশন বলছি, বলুন। ম্যাম, বলছি অ্যাডিপোজ সেলটা একটু বলবেন। অ্যাডিপোজ সেল হচ্ছে এমন একটা সেল যার মধ্যে ফ্যাট জমা থাকে, ফ্যাট সেল বলা হয়, যারা আমাদের স্কিনের নিচে থাকে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। এবারে নেক্সট আসবো, নেক্সট ফাংশনস গুলো কি? প্রমোটস দ্য গ্রোথ অফ গুড ব্যাকটেরিয়া। এবার গুড ব্যাকটেরিয়া কি? আমাদের ইন্টেস্টাইনের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে, তার মধ্যে কিছু রয়েছে গুড ব্যাকটেরিয়া, কিছু রয়েছে ব্যাড ব্যাকটেরিয়া। গুড ব্যাকটেরিয়া গুলো কি কাজ করে? আমাদের ডাইজেশনটাকে সাহায্য করে, ডাইজেশনে সাহায্য করছে, হজমে সাহায্য করছে, এবং যে নিউট্রিয়েন্টস গুলো আমরা নিচ্ছি সেই নিউট্রিয়েন্টস গুলোকে প্রপারলি অ্যাবজর্ব করতে সাহায্য করে। এই গুড ব্যাকটেরিয়া কিভাবে ইমপ্রুভ হবে? যখন আমরা পলিস্যাকারাইড নেব। ঠিক আছে, পলিস্যাকারাইড বা এর পরে আমরা কার্বোহাইড্রেটের আরেকটা ভাগে আসবো যার নাম হচ্ছে ফাইবার। ফাইবার, ঠিক আছে, এটা এমন একটা টাইপ কার্বোহাইড্রেটের যেটা পলিস্যাকারাইড জাতীয় খাবার থেকে পেয়ে থাকি, কিন্তু এটা কোনো এনার্জি দেয় না আমাদের। বাট এটা কি করে? এই যে গুড ব্যাকটেরিয়া গুলো রয়েছে এদের খাদ্য হিসাবে কাজ করে, মানে শুধুমাত্র শরীরে
গুড ব্যাকটেরিয়া গেলেতে হলে না তাদেরকে তো খাবার দিতে হবে, না হলে তারা ভালো থাকবে কি করে, বেঁচে থাকবে কি করে। ঠিক আমাদের বেঁচে থাকার জন্যও যেমন খাবার দরকার, ব্যাকটেরিয়া গুলো বেঁচে থাকার জন্যও খাবার দরকার। ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে এই ফাইবার। কোথা থেকে পাবো? ওই যে ভেজিটেবলস এর গ্রুপ পড়েছিলেন, ভেজিটেবলস এর গ্রুপ থেকে। ভেজিটেবলস বিশেষ করে লিফি ভেজিটেবলস এবং হোল গ্রেনস, এগুলোর মধ্যে থেকে আমরা ফাইবারকে পাবো, যেটা আমার গাট সিস্টেম অর্থাৎ আমার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখতে সাহায্য করছে। ঠিক আছে, বোঝা গেল? এটা ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। নেক্সট এবার হচ্ছে সিনথেসিস অফ রাইবোজ। এই রাইবোজটা হচ্ছে আবার এক ধরনের সুগার। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে কার্বোহাইড্রেটের যে বা গ্লুকোজের যে সংকেতটা আমরা দেখছিলাম সেখানে কি ছিল? C6H12O6। এই যে C6 যেটা 6 মানে বোঝায় হেক্সোজ, হেক্সোজ বোঝায়, 6টা মানে হেক্সোজ বোঝায়। ঠিক আছে, আর রাইবোজ হচ্ছে বেসিক্যালি 5টা কার্বন যুক্ত একটা পরমাণু। এই রাইবোজ সুগার থেকে, রাইবোজের মানে এই হেক্সোজ থেকে রাইবোজে কনভার্ট হচ্ছে আমার বডিতে, এবং তারপরে এই রাইবোজ সুগারটা কিসে কাজ করছে? জেনেটিক্যাল ফাংশনে সাহায্য করে। আমরা ছোটবেলায় এই নামগুলো পড়েছিলাম, ডিএনএ, আরএনএ, এই নামগুলো আমরা পড়েছিলাম, অনেকেরই চেনা এই নামগুলো। যার মধ্যে এই যে আরএনএটা রয়েছে, আরএনএ মানে রাইবো নিউক্লিক অ্যাসিড। তো বেসিক্যালি ডিএনএ আরএনএ ফরমেশন এবং জিন ঘটিত যে ব্যাপারগুলো সেগুলোতেও সাহায্য করে যখন সে রাইবোজে কনভার্ট হচ্ছে। নেক্সট, অ্যান্টি কিটোজেনিক এফেক্ট। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্টি কিটোজেনিক এফেক্ট। অ্যান্টি কিটোজেনিক এফেক্টের জন্য একটা মানুষ সুস্থ থাকতে পারে, যদি কিটোজেনিক এফেক্ট হয় তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক আছে, কিরকম ব্যাপারটা অ্যান্টি কিটোজেনিক এফেক্ট? আমি ধরুন কার্বোহাইড্রেট নিচ্ছি না, ঠিক আছে, তাহলে দীর্ঘদিন ধরে আমি হয়তো কার্বোহাইড্রেট নিলাম না, এই যে কার্বোহাইড্রেট ফ্যাটে কনভার্ট হয়ে গিয়েছিল, সেই ফ্যাট থেকে আমার বডিতে এনার্জি দিচ্ছে, এবং দেখা গেল ফ্যাটের অতিরিক্ত ভাঙন হতে শুরু করলো। যখন ফ্যাটের অতিরিক্ত ভাঙন হবে সেই অবস্থাটাকে বলা হয় বিটা অক্সিডেশন। বিটা অক্সিডেশন বলা হয়। ফ্যাট যখন ভাঙতে শুরু করছে এনার্জি দেওয়ার জন্য, সেই প্রসেসের মাঝখানে একটা প্রসেস, তাকে বলা হচ্ছে বিটা অক্সিডেশন। মানে যখন ফ্যাট অতিরিক্ত হারে ভাঙছে, যেটা মোটেই ভালো নয়, সেই বিটা অক্সিডেশনের মাধ্যমে আমার বডিতে কিছু টক্সিন জেনারেট হয়। সেই টক্সিনকে বলা হয় কিটোন বডি। এই কিটোন বডির মধ্যে 3টে কিটোন বডি থাকে। ঠিক আছে, 3টে টক্সিন বা 3টে পয়জন থাকে। এরা আমার বডিতে আমার কিডনিকে হ্যাম্পার করতে পারে, এবং তার সাথে আমার ইউরিনের মাধ্যমে বেরোতে পারে। মেইনলি কি হচ্ছে, আমার কিডনিকে হ্যাম্পার করে। কিটোন বডি পরিমাণটা কিডনিতে বেড়ে যেতে পারে, যার ফলে কিডনি ফাংশন প্রবলেম হবে। কিডনি ফাংশন প্রবলেম হচ্ছে মানে কিডনি যখন কাজ করতে পারবে না, আমাদের অনেকগুলো অর্গান একসাথে আস্তে আস্তে করে মানে একটা একটা করে কিন্তু নষ্ট হতে পারে, তাদের ফাংশনেও ডিস্টারবেন্সেস আসতে পারে। এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় কিটোসিস। ঠিক আছে, কিটোসিস। এই যে ঘটনাটা ঘটছে, কেন ঘটছে? যখন আমার ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট কম রয়েছে, তখনই কিন্তু ফ্যাটের বিটা অক্সিডেশন হবে। তাই কার্বোহাইড্রেট অ্যান্টি কিটোজেনিক এফেক্ট দিচ্ছে। মানে আমি যদি কার্বোহাইড্রেটটা প্রপারলি নিই, তাহলে ফ্যাটের অতিরিক্ত ভাঙন বা বিটা অক্সিডেশন হবে না, যার ফলে কিটোসিস তৈরি হবে না, যার ফলে কিটোসিস তৈরি হচ্ছে না, এবং আমরা সুস্থ থাকতে পারছি। তাহলে অ্যান্টি কিটোজেনিক এফেক্ট দিতে সাহায্য করছে কার্বোহাইড্রেট। ওকে, এটা বোঝা গেছে? ম্যাম এটা আরেকবার Clear একটু এটা? বললে ভালো হতো, এটা আরেকবার একটু বললে ভালো হতো।
যখন আমরা কার্বোহাইড্রেট ম্যাম নেব, একটু সংজ্ঞা আকারে বলুন, সংজ্ঞা আকারে বলুন। এর থেকে সোজা তো হয় না আর, এটাই না, সোজা। সংজ্ঞা আকারে বলবেন। এটাকে সংজ্ঞা সংজ্ঞা আকারে বলুন। সংজ্ঞা জেনে আপনাদের তো প্রয়োজন নেই, কারণ আপনাদের পরীক্ষা কখনোই ওরকম ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে না যে আপনাদেরকে সংজ্ঞা মানে ডেফিনেশন লিখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যা যা আমরা পড়বো কিটোসিস সেই কিটোসিস পুরোটাই বোঝার জন্য, ঠিক আছে, পুরোটাই আমাদেরকে বোঝার জন্য পড়তে হবে, কোনোটাই কিটোসিস ডেফিনেশন কিটোসিস আকারে পড়ার দরকার নেই। ওকে, ম্যাম কিটোসিস কিটোসিসটা বলবেন। আমি তো বলছি একটা কথা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? ঠিক আছে। আমি যখন বলছি একটু আগে শুনে নিন, তারপরে বলুন। যখন অ্যান্টি কিটোজেনিক এফেক্টের কথা বলা হয়, সেটার মানে হচ্ছে কিটোজেনিক এফেক্ট মানে বডিতে কিটোসিস রোগটা হওয়া, কিটোসিসের একটা সিচুয়েশন তৈরি হওয়া। এই কিটোসিসের সিচুয়েশন কখন তৈরি হচ্ছে? যখন ফ্যাট অতিরিক্ত ভাবে ভাঙতে শুরু করছে। প্রয়োজন যতটা আমার শরীরে এনার্জি দেওয়ার, ফ্যাটকে ভেঙে এনার্জি দেওয়ার যতটা প্রয়োজন, তার থেকেও বেশি যখন ফ্যাট ভাঙতে শুরু করে। আমার শরীরে যেখানে যেখানে ফ্যাট সঞ্চিত রয়েছে, সব জায়গা থেকে যদি ফ্যাট ভাঙতে শুরু করে, তখন এই কিটোসিস সিচুয়েশনটা তৈরি হয়। কারণ ফ্যাটের যখন বিটা অক্সিডেশন হচ্ছে, তিনটে টক্সিন বা পয়জন তৈরি হয়। অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, বিটা হাইড্রক্সি বিউটাইরিক অ্যাসিড এবং অ্যাসিটোন। এই তিনটের নাম আমরা পরে আবার পড়বো, সেই জন্য এখন আমি নোট করাচ্ছি না। তো এই তিনটে পয়জন তৈরি হচ্ছে, এই তিনটে পয়জনকে একসঙ্গে বলা হয় কিটোন বডি। ঠিক আছে, এটা খুব স্বাভাবিক, যখনই আমরা ফ্যাটের অতিরিক্ত ভাঙন হবে তখনই হবে। কিন্তু এই ফ্যাটের অতিরিক্ত ভাঙনকে আটকানো যেতে পারে। কখন, কিভাবে? যদি কার্বোহাইড্রেট নেওয়া যায়। কার্বোহাইড্রেট যদি আমার শরীরে বা আমার খাবারের মধ্যে যদি প্রপারলি থাকে, তাহলে ফ্যাট অতিরিক্ত হারে ভাঙবে না, কারণ ফ্যাটের তখন চিন্তা নেই এনার্জি দেওয়ার, শরীর অলরেডি এনার্জি পেয়ে যাচ্ছে। কার্বোহাইড্রেট নিচ্ছি মানে এই যে সেখান থেকেই সোর্স অফ এনার্জি, ইনস্ট্যান্ট সোর্স অফ এনার্জি কিন্তু শরীর পেয়ে গেল, তাই ফ্যাটকে ভাঙার দরকার নেই আর। ঠিক আছে, যার ফলে কিটোসিস তৈরি হবে না। সেই জন্য কার্বোহাইড্রেটের এই অ্যাকশনটাকে বলা হচ্ছে অ্যান্টি কিটোজেনিক এফেক্ট। ঠিক আছে, বোঝা গেছে এটা? ওকে জি ম্যাম, বোঝা গেছে। থ্যাংক ইউ। ওকে, এবার আরেকটা জিনিস হয়, এই যে ধারণাটা যেটা হয় কি আমাদের কার্বোহাইড্রেট বেশি নিলে ফ্যাট বেড়ে যাবে বডিতে, সেটার কিন্তু একটা কারণ হচ্ছে এই পুরো অ্যাকশনটা। মানে কার্বোহাইড্রেট আমরা নিয়ে নিচ্ছি, তাহলে বডির এনার্জি সোর্সটা পেয়ে যাচ্ছে, তাহলে ফ্যাটকে বেশি ভাঙতে হচ্ছে না, আমার শরীরে যে ফ্যাট গুলো স্টোর রয়েছে সেটাও বেশি কাজ করতে হচ্ছে না, ইউটিলাইজেশন নেই আর ফ্যাটের, তখনও কিন্তু আমাদের বডিতে ওবেসিটি হতে পারে। তাই জন্য যখন আমরা ওভারওয়েট হয়ে যাচ্ছি, সেই সময় আমরা কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কমিয়ে দিই। কিভাবে কমাবো সেগুলো আমরা আস্তে আস্তে জানবো, হুট করে আজকে থেকে আমি বলে দিলাম আমি সব কার্বোহাইড্রেট ছেড়ে দিলাম, তা নয়। কিভাবে কমাতে হবে তারও একটা প্রসেস থাকে। তো সেইভাবে ব্যালেন্স করে যদি আমরা কমাতে পারি, তাহলেই কিন্তু আমাদের ওয়েট লুজও হবে, আবার একই সাথে আমরা কোন রকম ভাবে অসুস্থতাও হবে না আমাদের। ঠিক আছে, নেক্সট যে ফাংশনটা, সেটা হচ্ছে স্ট্রাকচারাল কম্পোনেন্ট। স্ট্রাকচারাল কম্পোনেন্ট মানে এটা বেসিক্যালি সেল মেমব্রেনের উপরে কাজ করে। আমাদের শরীরে যে কোষগুলো রয়েছে, সেই কোষগুলো কিন্তু এমনি এমনি নেই, সেই সেলগুলোর ওপরে, সেলগুলোর বাইরে রয়েছে একটা সেল মেমব্রেন। ঠিক আছে, এবং সেই সেল মেমব্রেন গুলোর মধ্যে এইরকম কিছু অংশ থাকছে। সেল মেমব্রেনটা কি দিয়ে তৈরি হচ্ছে? সেল মেমব্রেনের যে কম্পোনেন্ট গুলো, সেইগুলোর মধ্যে থাকে গ্লাইকোপ্রোটিন, থাকে গ্লাইকোলিপিড। ঠিক আছে, সেল মেমব্রেন গুলো, এই যে সেল মেমব্রেন গুলোর কম্পোনেন্টটা কি? গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড। কার্বোহাইড্রেটের কাজ কি এখানে? এই যে গ্লাইকো, এই গ্লাইকোটা হচ্ছে কার্বোহাইড্রেট বা গ্লাইকোজেন। ঠিক আছে, বা গ্লুকোজ, গ্লাইকোজেন বা গ্লুকোজ, সেটা থেকেই তৈরি হচ্ছে গ্লাইকো, এবং তার সাথে একটা প্রোটিন মলিকিউল যোগ হয়ে তৈরি হচ্ছে গ্লাইকোপ্রোটিন, একটা লিপিড মলিকিউল অর্থাৎ একটা ফ্যাট মলিকিউল যোগ হয়ে তৈরি হচ্ছে গ্লাইকোলিপিড। তাই
স্ট্রাকচারাল কম্পোনেন্টের জন্য, অর্থাৎ একটা সেলকে প্রপারলি স্ট্রাকচার দেওয়ার জন্য, যে সেল মেমব্রেন যা সেলকে প্রোটেকশন দিচ্ছে, সেই সেল মেমব্রেনকে তৈরি করতে গেলে আমার কার্বোহাইড্রেট লাগবেই। ঠিক আছে, বোঝা গেল? এটা ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। বেশ, তাহলে এই যে এতগুলো কাজ আমরা করলাম, ন্যাচারালি এতগুলো কাজের পরে আমরা কখনোই কিন্তু কার্বোহাইড্রেটকে নেগলেক্ট করতে পারবো না। হুম, কার্বোহাইড্রেটের সাথে আরো একটা টার্ম আসে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্ট স্টার্চ। ঠিক আছে, স্টার্চ তো আমরা বললামই, স্টার্চ কি? পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইড বা স্টার্চের সাথে আরো একটা টার্ম রিলেটেড, সেটা হচ্ছে স্টার্চ আর হচ্ছে ডেক্সট্রিন। স্টার্চকে বাংলায় বলা হয় শ্বেতসার। শ্বেতসার বা স্টার্চ আর ডেক্সট্রিন। এবার কি হয়, একটা স্টার্চ জাতীয় খাবারকে যখন তার মধ্যে গরম জল দেওয়া হচ্ছে বা তাকে গরম করা হচ্ছে, অর্থাৎ হিট করা হচ্ছে, তখন এই স্টার্চটা ডেক্সট্রিনে পরিণত হয় এবং এই প্রসেসটাকে বলা হয় ডেক্সট্রিনাইজেশন। ডেক্সট্রিনাইজেশন বলা হচ্ছে। হুম, এবং স্টার্চের মধ্যে কিন্তু গ্লুকোজ ছাড়া আর কিছু নেই। ওকে, আমরা অন্যান্য যে পলিস্যাকারাইড গুলো পড়লাম, সেখানে আমরা কি দেখেছি? গ্লুকোজ রয়েছে, মানে সেটাকে ভাঙার পরে তার থেকে হয়তো গ্লুকোজ পাচ্ছি, তার সাথে হয়তো ফ্রুক্টোজও পাচ্ছি, বা কখনো কখনো আমরা হয়তো ল্যাকটোজ পাচ্ছি। যাই হোক না কেন, মেইনলি ফ্রুক্টোজ আর আমরা গ্লুকোজ এগুলোই পেয়ে থাকি। স্টার্চ জাতীয় যে খাবারগুলো, তার মধ্যে গ্লুকোজ ছাড়া আর কিছু নেই, মানে পুরো গ্লুকোজ মলিকিউল গুলো জুড়ে 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 স্টার্চ তৈরি হয়েছে। আর সেই জন্য স্টার্চ জাতীয় খাবারগুলো খাওয়ার ফলে আমাদের মানে ফ্যাটের পরিমাণ বেড়ে যায় বলে আমরা ভেবে থাকি। স্টার্চ জাতীয় খাবার মানে এই চাল, মানে ভাত, রুটি, মুড়ি হতে পারে বা আলু, এই ধরনের খাবারগুলো খেলে আমরা বলতে পারি যে আমাদের ওজন বেড়ে যাচ্ছে। কেন? কারণ যেই ভাঙবো, জাস্ট ভাঙলাম, একবার ভাঙলাম মানেই তো গ্লুকোজ পেয়ে গেলাম, আর গ্লুকোজ তো ইনস্ট্যান্ট এনার্জি দিচ্ছে। ঠিক আছে, এই জায়গাতেই আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই রেজিস্ট্যান্ট স্টার্চ। রেজিস্ট্যান্ট কথাটার মানে কি? কোনো কিছুতে প্রতিরোধ করা, রেজিস্ট করা, ঠিক আছে, আটকানো। তাহলে রেজিস্ট্যান্ট স্টার্চ মানে হচ্ছে স্টার্চকে আমার শরীরে এত ইনস্ট্যান্টলি অ্যাভেলেবল না হতে দেওয়া। হুম? সেই ধরনের খাবারগুলো, যেই ধরনের খাবারগুলোর মধ্যে স্টার্চ থাকছে কিন্তু সেটা রেজিস্ট্যান্ট স্টার্চ হিসেবে থাকছে, তাকে মানে সেই খাবারগুলো আমাদের শরীরের জন্য আরো বেটার। ঠিক আছে, এগুলোর কাজ কি হচ্ছে? একটা, এই যে গুড ব্যাকটেরিয়ার কথা বলেছিলাম কার্বোহাইড্রেটে, সেই গুড ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য হেল্প করছে। নেক্সট, ডায়াবেটিস কন্ট্রোলে, অর্থাৎ ব্লাডে গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে। হুম, এবং তার সাথে সাথে ওয়েট ম্যানেজমেন্টেও সাহায্য করছে। ঠিক আছে, কোন খাবারগুলোর মধ্যে আমরা রেজিস্ট্যান্ট স্টার্চকে পাবো? হোল গ্রেনস, অর্থাৎ যে গ্রেনস গুলো, যে দানাশস্যগুলো পলিশ করা হয়নি। চাল হতে পারে কিন্তু সেটা পলিশড নয়, আনপলিশড রাইস। হ্যাঁ, ব্রাউন রাইস হতে পারে, বা আনপলিশড, যেটা দেখতে ভীষণ বিচ্ছিরি যে চালটা, খেতেও অত টেস্ট নয়, কিন্তু সেই চালটার মধ্যে আমরা রেজিস্ট্যান্ট স্টার্চ পাচ্ছি, হোল গ্রেনস এটা। এছাড়াও ওটস, বার্লি, কিউনোয়া, যেগুলোকে অনেক প্রসেসিং করা হয়নি, সেই ধরনের খাবারগুলোর মধ্যে আমরা রেজিস্ট্যান্ট স্টার্চ পেয়ে থাকি। এছাড়াও সুইট পটেটো, বিটরুট, যেগুলো ইউজুয়ালি মিষ্টি স্বাদের হয়, কিন্তু তার মধ্যেও আমরা রেজিস্ট্যান্ট স্টার্চ পেয়ে থাকি। তার মধ্যে আমরা এই ফাইবারটাকে পেয়ে থাকি, ফাইবারের কথাও আসবো, সেই ফাইবারটাকে আমরা পেয়ে থাকি। হুম, এবং তার সাথে বিভিন্ন লেগিউমস বা পালসেস এর মধ্যে আমরা রেজিস্ট্যান্ট স্টার্চ পাচ্ছি। তাহলে পালসেস এর কথা আমরা ফুড গ্রুপে পড়েছিলাম। হুম, সেগুলোর মধ্যে যে কার্বোহাইড্রেটটা পাচ্ছি, দ্যাট ইজ বেসিক্যালি রেজিস্ট্যান্ট স্টার্চ অর ফাইবার।
ঠিক আছে। এই রেজিস্ট্যান্স স্টার্চের আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেকেন্ড মিল এফেক্ট দেওয়া বডিকে। এই সেকেন্ড মিল এফেক্টটা কিরকম? রেজিস্ট্যান্স স্টার্চ আমাদের শরীরে হজম হতে একটু সময় নেয়। তার মানে হজম হতে সময় নিচ্ছে মানে বডি ইনস্ট্যান্টলি গ্লুকোজকে পেলো না, অ্যাবজর্ব হলো না, ব্লাডের মধ্যে ইনস্ট্যান্টলি গ্লুকোজ অ্যাবজর্পশন হলো না। সেকেন্ড মিল এফেক্টে কি হয়, আমি আমার ফার্স্ট মিলটা যদি রেজিস্ট্যান্স স্টার্চ যুক্ত কোনো একটা খাবারে করি, ব্রেকফাস্টে হয়তো আমি রেজিস্ট্যান্স স্টার্চ যুক্ত কোনো খাবার খেয়েছি, হুম? তারপরে আবার লাঞ্চে নর্মাল যা খাবার খাওয়ার আমি সেটাই খেয়েছি। লাঞ্চ নেওয়ার 2 ঘন্টা পরে আমি যদি চেক করি আমার ব্লাড গ্লুকোজ লেভেল, তাহলে দেখা যাবে এই ব্লাড গ্লুকোজের স্পাইকটা কিন্তু ততটা হয়নি যতটা অন্যদিন হতো। মানে আমি যদি আজ ব্রেকফাস্টে সিম্পল ব্রেড বাটার নিয়ে থাকি, তারপরে লাঞ্চ নেওয়ার পরে 2 ঘন্টা পরে আমার ব্লাড সুগার লেভেল যদি আমি দেখি 130 এসেছে, তাহলে আজকে তার পরের দিনকে আমি ব্রেকফাস্টে একটা রেজিস্ট্যান্স স্টার্চ নিয়ে দেখলাম, অর্থাৎ ওটস নিলাম। ঠিক আছে, ওটস উইথ ভেজিটেবলস নিলাম, ফুল অফ রেজিস্ট্যান্স স্টার্চ। এবং তারপরে আমি অ্যাজ ইউজুয়াল লাঞ্চ করলাম, তার 2 ঘন্টা পরে চেক করলাম, দেখবো আমার ব্লাড সুগার লেভেলটা কম এসেছে। এটা কাদের জন্য? ডায়াবেটিক পেশেন্টদের জন্য। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এই ব্লাড সুগারের স্পাইকটা আমরা বেটার বুঝতে পারি। হুম। তাই যেহেতু ফার্স্ট মিলে এফেক্টটা এলো না, এফেক্টটা কিসে এলো? সেকেন্ড মিল নেওয়ার পরে। কারণ ওই যে অ্যাবজর্পশনে টাইম লাগছে, বডিতে গ্লুকোজটা জেনারেট হতে সময় লাগছে, সেই জন্য গ্লুকোজ স্পাইকটাও কমে গেছে। হুম? তাই এই ঘটনাটাকে বলা হয় সেকেন্ড মিল এফেক্ট। ঠিক আছে, এটা বোঝা গেল বা এইগুলো বোঝা গেল? ম্যাম আরেকবার বলবেন? কোন জায়গাটা বলবো বলুন আরেকবার। সেকেন্ড মিল লেভেল। ঠিক কোন জায়গাটা, মানে সেকেন্ড মিল এফেক্টের কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বলুন? প্রথম থেকে একটু বলুন। প্রথম থেকে কিচ্ছু বুঝতে পারেননি সেকেন্ড মিল এফেক্টের? আচ্ছা, অন্য আরেকজন কিছুটা। দেখি কে কি বুঝেছেন। ঠিক আছে, বলছি, বুঝিয়ে দিচ্ছি। আর কেউ দেখি কি বুঝেছেন একটু শুনি, বাকিদের থেকে একটু শুনি তারা কি বুঝলেন সেকেন্ড মিল এফেক্টটা। ভুল হলেও অসুবিধা নেই, ভুল হলেও বলুন, শুনি আগে কি বোঝা গেল। যেমন ম্যাম, যদি আমরা প্রথমে যখন যে খাবারটা খাবো, যেমন বিশেষ করে হুম রাইস, তখন হুম খাওয়ার পরে যদি আমরা 2 ঘন্টা পরে ওটা ডায়াবেটিক্স পেশেন্টদের ক্ষেত্রে যদি ওটা মাপি, তাহলে দেখা গেছে কি ডায়াবেটিক্সটা তার একটু বেশি পাওয়া গেছে। কিন্তু ওটস হুম বা এই ধরনের জাতীয় যদি খাবারগুলো আমরা গ্রহণ করি, যেটা রেজিস্ট্যান্ট মানে স্টার্চ, তাহলে হুম দেখা যাচ্ছে কি 2 ঘন্টা পরে তার ডায়াবেটিক্স এর পরিমাণটা ওই রকম আসবে না, একটু কম আসবে। হুম। এই ভেরি গুড। তো তার মানে কি, সেকেন্ড মিল এফেক্ট নামটা থেকেই আমরা বুঝতে পারছি সেকেন্ড মিল নেওয়ার পরে আমরা একটা রেজাল্ট দেখতে পাবো। কখন রেজাল্ট দেখতে পাবো? ফার্স্ট মিল আমি রেজিস্ট্যান্স স্টার্চ দিয়ে করলাম, এবং সেকেন্ড মিল আমি নর্মাল কার্বোহাইড্রেট বা নর্মাল স্টার্চ দিয়ে করলাম। ঠিক আছে, তাহলে ওই সেকেন্ড মিলের পরে যে ব্লাড সুগার ডায়াবেটিস পেশেন্টের জন্য যে ব্লাড সুগার স্পাইকটা হবে, সেটা যেরকম এলো তা অন্যান্য দিনের থেকে কম। কারণ অন্য দিনে সে কিরকম খাবার খেত? ফার্স্ট মিলটা, সেটাতেও সে স্টার্চ জাতীয় খাবার খেয়েছে, মুড়ি, রুটি, চিড়ে এই ধরনের খাবার বা পাউরুটি এই ধরনের খাবার খেত, এবং লাঞ্চে গিয়ে আবারও ভাত ডাল তরকারি খেত। তাহলে দুটো মিলেই সে নর্মাল স্টার্চ জাতীয় খাবার খেয়েছিল। তারপরে তার লাঞ্চের পরে যখন চেক করা হলো, তখন তার ব্লাড সুগার লেভেলটা যেরকম আসতো, আজকে আমি ফার্স্ট মিলে যখন রেজিস্ট্যান্ট স্টার্চ যুক্ত খাবারটা নিয়েছিলাম, ওটস নিয়েছিলাম, ডালিয়া নিয়েছিলাম, আর লাঞ্চে গিয়ে আমি আবার সেই ভাত ডাল তরকারি, লাঞ্চে আমি কোনো চেঞ্জ করিনি, লাঞ্চটা সেম রাখলাম, রোজ যা খাই তাই রেখেছি, শুধু ব্রেকফাস্ট অর্থাৎ ফার্স্ট মিলটা চেঞ্জ করেছিলাম। লাঞ্চে আবার অর্থাৎ সেকেন্ড মিলে আমি আবার ভাত ডাল তরকারি যা নেওয়ার নিলাম। কিন্তু আজকে চেক করার পরে আমি দেখলাম অন্যান্য দিনের তুলনায় আজকে আমার ব্লাড সুগার লেভেলটা একটু কম। এর কারণ ফার্স্ট মিলে নেওয়ার রেজিস্ট্যান্স স্টার্চ, কারণ ও গ্লুকোজকে অ্যাবজর্ব হতে অনেকটা ডিলে করে, ডিলে প্রসেস অফ অ্যাবজর্পশন, সেই জন্য এই এফেক্টটা দেখা যায়। ঠিক আছে, বোঝা গেল?
ক্লিয়ার হয়েছে এটা? যিনি বললেন যার জি অসুবিধা হচ্ছিল। ঠিক আছে ম্যাম। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো মোটামুটি ভাবে রেজিস্ট্যান্স স্টার্চ অব্দি আমরা কথা বললাম। এরপরে আমরা ফাইবার কে নিয়ে ফাইনালি কথা বলবো। ফাইবারটা যদিও আমরা এতক্ষণ অব্দি যে যে কাজগুলো পড়লাম, কার্বোহাইড্রেটের যে ফাংশনস গুলো, এই ফাংশনের থেকে একদম আলাদা হচ্ছে ফাইবারের ফাংশনস। ঠিক আছে? ফাইবার না তো কোনো এনার্জি দিচ্ছে, না তো আমাদের প্রোটিনকে নিজের কাজের জন্য ছেড়ে দিচ্ছে, এসব কিছু করছে না, বাট স্টিল কার্বোহাইড্রেটের একটা টাইপ বলতে পারি ফাইবারকে, যার ইকুয়াল ইম্পর্টেন্স রয়েছে। এবং তার সাথে সাথে আমরা বাকিটা জানবো যে কার্বোহাইড্রেট বেশি নিলে কি হতে পারে, কম নিলে কি হতে পারে। এই জিনিসগুলো নিয়ে আমরা আবার পরের ক্লাসটাতে আলোচনা করব। ঠিক আছে? আজকে পুরো টপিকটা থেকে কারোর আর কোনো প্রশ্ন, কোনো ডাউটস কিছু মনে হচ্ছে? যেটুকু আমরা পড়লাম তার ক্লাসিফিকেশনস বা তার ফাংশনস, এই পুরোটা সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? সকলের কাছে ক্লিয়ার, আই হোপ। ম্যাম। হ্যালো ওকে, ম্যাম। বলুন। ওকে ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতন আমরা এখানেই আমাদের ক্লাসটাকে এন্ড করব। ঠিক আছে? নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে সবার সাথে। তার আগে আমরা যতটুকু পড়লাম সেটা অবশ্যই করে ক্লাস শেষ হওয়ার পরে পিডিএফ অ্যাভেলেবেল হলেই সেটাকে একবার রিভাইজ করে নিতে হবে। ঠিক আছে?